চৌধুরী নাদেল ভাই রয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। নাদেল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের লাইভে। আসলে আপনাকেও ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। যারা আমাদের এই অনুষ্ঠানটি দেশে দেশের বাইরে দেখছেন, দেখবেন, সবাইকে আমাদের প্রত্যাশা যে আমরা আমাদের দেশে যেন আমরা মুক্তিযুদ্ধের পক্ষে, গণতন্ত্রের পক্ষে যে যাত্রা, সেই যাত্রাটা আমরা ভালোভাবে শুরু করতে পারি। একেবারেই তাই, এই প্রত্যাশাটা আমাদেরও। আমাদের সঙ্গে আরেকজন যুক্ত রয়েছেন, শেখ ওয়ালি আসিফ ইনান, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক। ইনান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের লাইভে। জি, ধন্যবাদ। আপনার এই বহুল প্রচারিত জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম সময়ের যোদ্ধা কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনায় আমার সাথে আমার শ্রদ্ধেয় অগ্রজ শফিউল আলম চৌধুরী নাদেল ভাই উপস্থিত আছেন, এবং যারা যেখান থেকে দেশে বিদেশ থেকে দর্শক যারা দেখছেন দেখবেন, তাদের সকলকে মুজিবুর সালাম এবং শুভেচ্ছা। ধন্যবাদ। আমি একদম শুরুতে একটু নাদাল ভাইয়ের কাছে যেতে চাই। ভাই, আমি টিআইবি কর্তৃক মানে কি বলে যে ঘোষিত আজকের একটা সংবাদ নিয়ে একটু আলোচনাটা শুরু করতে চাই। আমাদের স্বাধীনতা বিরোধীদের যেই নির্বাচন গেল, সেই নির্বাচনে আসলে জামাত এবং ইউনূস তাদের মূল ফোকাসটা ছিল গণভোটের জায়গায়, কারণ তারা জানে গণভোট জিতলেই পাকিস্তান জিতবে বা তুরস্ক জিতবে, যারাই জিতুক। তো সেই জায়গা থেকে আমরা দেখেছি সেই সময় সংবাদ হতে যে এই গণভোটে একটা কেন্দ্রে 244% ভোট পড়েছে, তখন আমরা দেখেছিলাম। এর বাইরে আজকে টিআইবি যেই রিপোর্টটা করেছে, সেখান থেকে আমি কয়েকটা পয়েন্ট শুধু উল্লেখ করতে চাই, তারপর আপনার কাছে আমি প্রশ্নে যাব। যে ভোটারদেরকে হুমকি দিয়ে তাড়ানো বা কেন্দ্রে প্রবেশ করতে না দেয়া, এটা ঘটেছিল 46.4 মানে শতাংশ জায়গায়। ভোটারদেরকে জোর করে নির্দিষ্ট মার্কায় ভোট দিতে বাধ্য করা হয়েছে 35.7 শতাংশ জায়গায়, এবং জাল ভোট দেওয়া হয়েছে 21.4% মানে কেন্দ্রে। তো এই পর্যায়ে, এবং বুথ দখল করা হয়েছে 14.3%, প্রতিপক্ষের পোলিং এজেন্ট কেন্দ্রে প্রবেশ করতে না দেয়া, এটা 14.3%, আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক ভোটারদেরকে অসহযোগিতা করা 10%, আইন শৃঙ্খলা বিধি লঙ্ঘন, এই ধরনের ঘটনাগুলো ঘটেছে 21.4% জায়গায়। এরকম অনেকগুলো বিষয়কে তারা তুলে এনেছে। তো এই সবকিছু দেখে এই যে তথাকথিত নির্বাচনটাকে হালাল করবার বা জায়েজ করবার আপ্রাণ চেষ্টা করছে ইউনূস গ্যাং, আপনার কাছে মনে হয় এই নির্বাচনের আদৌ কোনো ভিত্তি আছে কিনা, কিংবা দীর্ঘমেয়াদে বাংলাদেশে এই নির্বাচনটার মানে গ্রহণযোগ্য কোনো নির্বাচন হিসেবে আসলেই কাউন্ট হবে কিনা? রাসেল, এই প্রসঙ্গটা অনেকেই আলোচনা করছেন। আপনি যদি আইনের ভিত্তিতে বা সংবিধানের ভিত্তিতে আমরা এই নির্বাচনকে দেখি, গণভোট সেটা তো মানে কোনোভাবেই বাংলাদেশের সংবিধানের সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। সম্পূর্ণ সংবিধানকে পাশ কাটিয়ে তারা তাদের মন গড়া, এবং তাদের এটা অনেকটা আসলে তাদের রক্ষা কবচ হিসাবে তারা যে মানুষ হত্যা করেছে, পুলিশ হত্যা করেছে, একটি সরকারকে, গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারকে জঙ্গিদেরকে নিয়ে সশস্ত্র হামলা চালিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে অনেকটা তারা বিদ্রোহ ঘোষণা করেছিল। এবং তারা সেই জঙ্গি আক্রমণের একটি পর্যায়ে যখন বঙ্গবন্ধু কন্যা আমাদের প্রধানমন্ত্রী দেখলেন, আওয়ামী লীগের সভানেত্রী, যে এটাকে দমন করতে গেলে বা নিয়ন্ত্রণে আনতে গেলে আরো বেশি রক্তক্ষয় হবে, আরো বেশি আমাদের তরুণ তাজা প্রাণ ঝরে যাবে, এই কারণে আমরা এই যে অবস্থার প্রেক্ষিতে আমরা আর যাতে প্রাণহানি না ঘটে, সেই কারণে আমাদেরকে বিকল্প ব্যবস্থা অনেকটা বাধ্য হয়ে গ্রহণ করতে হয়েছে। এটা করতেই হয়েছে দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, এবং আমাদের যে তরুণ প্রজন্ম, তারা যেন আর স্নাইপার রাইফেলের গুলিতে অথবা তাদেরকে উস্কে দিয়ে যেভাবে হত্যা বা লাশের সংখ্যা তারা বাড়াচ্ছিল, তাদের কাছে কিন্তু লাশ এক একটা সংখ্যা ছিল। একটা মানুষ, একটা পরিবারের যে হাহাকার বা পরিবারের যে অপূরণীয় ক্ষতি, সেটা কিন্তু তাদের বিবেচ্য বিষয় ছিল না। তাদের একটাই লক্ষ্য ছিল যে কিভাবে লাশের সংখ্যা বৃদ্ধি করে সরকারের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে এই তরুণ এবং ছাত্রদেরকে উস্কে দেয়া যায়। যাই হোক, তো এদের এই অপকর্মকে ঢাকার জন্য তারা
এই গণভোটের আয়োজন করেছে, তথাকথিত জাতীয় ঐক্যমত এবং একটি দেশের যে অসাংবিধানিক প্রক্রিয়ায় যা যা করা দরকার এই 18 মাসে ইউনূস তার প্রত্যেকটাই করেছে, কোনো জায়গায় সে বাদ রাখেনি। কনফ্লিক্ট অফ চেয়ার বলে যে কথাটি আছে, সে তার ব্যক্তি স্বার্থে যত ধরনের স্বার্থ হাসিল করা এই কাজগুলো করেছে, এগুলা বেআইনি, অসাংবিধানিক। এবং এই যে নির্বাচনটা হলো, এই নির্বাচন কোনো অবস্থাতেই সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। কিন্তু যেহেতু একটা নির্বাচন হয়েছে, এই নির্বাচনে আমরা দেখেছি যে এই যে 12 তারিখে নির্বাচনটি হয়ে গেল, সেই নির্বাচনের আগের দিন সন্ধ্যা থেকে তারা কিন্তু ভোটের কার্যক্রম শুরু করেছে, অর্থাৎ বাক্সে ভোট ভরাটা তাদের সেই সন্ধ্যা রাত থেকে শুরু হয়ে গেছে। যার যেখানে শক্তি, বেশি শক্তি আছে। দুঃখিত, একটু থামাচ্ছি, আমি যে সংযুক্ত করে দিচ্ছি একটা তথ্য। আপনি আগের দিন রাতের কথা বললেন, কিন্তু আমরা বাহরাইন কিংবা সৌদির মতো জায়গাগুলোতে ব্যালট দেখেছি 1 মাস আগে জামাত সিল মেরে সেখানকার মানুষকে পৌঁছে দিচ্ছে, এবং তারা সেটা নিয়ে ভিডিওতে এসেছিল। তার মানে ভোটটা শুরু হয়েছে আসলে 1 থেকে 1.5 মাস আগে থেকেই। হ্যাঁ, পোস্টাল ভোট যেটা, সেটা তো আসলে এই যে 18 মাস যে সরকারটি ইউনূসের ছিল, এই অবৈধ জঙ্গি সরকার কিন্তু পুরোপুরি স্বাধীনতা বিরোধী মৌলবাদী হিজবুত তাহরির জঙ্গিদের নিয়ন্ত্রণাধীন একটি সরকার ছিল। তারা, এবং আমি মনে করি সেই জুলাই আগস্টের যে ষড়যন্ত্রের মূল হোতা, যারা তাদেরকে সাহস দিয়েছে, অর্থ দিয়েছে, পরিকল্পনায় এগিয়ে নিয়েছে, এরা চেয়েছিল এই দেশে একটি অনির্বাচিত সরকার আরো দীর্ঘায়িত হোক, অসাংবিধানিক সরকার এবং একটি দুর্বল সরকার, অর্থাৎ হামিদ কারজাই মার্কা সরকার, যেটা আপনি দেখেছেন যে আপনার আলোচনায় হয়তো আনবেন, যে এই নির্বাচনের 2 দিন আগে অনেকগুলো চুক্তি হয়েছে। এই ইন্টিরিয়াম গভর্নমেন্টটি এমনিতেই অবৈধ, তারা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত নয়, সাংবিধানিক প্রক্রিয়ায় তারা নির্বাচিত নয়। তাহলে পরে তারা কেন এতগুলো চুক্তি তারা করলো? নিজেদের স্বার্থে তো অনেক কিছুই করেছে, দেশের স্বার্থ, দেশের সম্পদ, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে তারা যেভাবে শুধু হুমকি বা নিরাপত্তাহীনতা বা আমাদের যে সার্বভৌমত্ব, এগুলা নয়, আমাদেরকে কোটি কোটি বিলিয়ন ডলারের একটি ঋণের ফাঁদে তারা আটকে দিয়েছে, শুধুমাত্র তাদেরকে যারা মনোনীত করেছিল, যারা অবৈধভাবে ক্ষমতায় বসিয়েছিল, তাদের মনোরঞ্জন করার জন্য, তাদের সন্তুষ্টির জন্য, বা তাদের সেই প্রেসক্রিপশন বাস্তবায়ন করার জন্য, যে কারণে তাদেরকে বসানো হয়েছিল। এই যে টিআইবির উনারা তো আসলে এই যে আমি প্রতিদিনই বলি, কথা প্রসঙ্গে আসলে, যে ডিপ টেস্ট, জাকার্তা মেথড, এই ধরনের শব্দগুলোর সঙ্গে আমরা ওই ধরনের পরিচয় আমাদের ছিল না, আমরা জানতাম না জাকার্তা মেথড কি। জাকার্তা মেথড মানে কি সেটা আমরা 18 মাসে দেখেছি। ভিন্ন মতের রাজনৈতিক মতাদর্শের মানুষকে বা ভিন্ন ধর্মের মানুষকে কিভাবে হত্যা করতে হয়, তাদের বিরুদ্ধে মব করতে হয়, শুধু যে বাইরে নয়, কারাগারেও কিভাবে তাদেরকে হত্যা করতে হয় আমরা দেখেছি। এই যে একজন 6 বার জামিন হয়েছে, জেল গেট থেকে বের হতে পারেন না, কিন্তু যখন তিনি বের হলেন তখন আর তার প্রাণ ছিল না, তার মৃতদেহটা জেল গেট থেকে বের করে দেয়া হলো। কিন্তু তার ইতিপূর্বে তিনি একজন শিক্ষক, অত্যন্ত জনপ্রিয় নেতা। তো এভাবে এই যে টিআইবি, আপনি যে রিপোর্টগুলো বললেন, আরেকটি কথাও কিন্তু সেখানে ছিল যে 70টি আসনে জাল ভোট পড়েছে 21%। তারা যে আপনার 60%-এর একটা কাহিনী আমাদের সামনে নিয়ে এসেছে, ভোট কিন্তু 30-32%-এর বেশি ভোট সেখানে হয়নি। কারণ আমরা ধরে নেই যে বিএনপি, জামাত, এদের ভোট আমরা দেখেছি বিগত নির্বাচনগুলোতে 35-40% মধ্যে, সেই ভোটগুলাই কিন্তু গিয়েছে, এবং সবাই কিন্তু যায়নি, কারণ এটা যেহেতু একতরফা নির্বাচন ছিল, প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন ছিল, সবাই জানতো যে ফলাফলটা কি হবে, ভাগ বাটোয়ারা করেই হবে।
বান্দরের যে পিঠা ভাগ যেভাবে হয় এভাবেই কিন্তু এই নির্বাচনের ফলাফলটা নির্ধারিত হয়েছে। ঢাকায় অনেকে নির্বাচনে হেরেছেন, তাদেরকে ইউনূস আবার জিতিয়ে আনার প্রচেষ্টায় যে করেছে সেটা তো আর লুকানো কোনো বিষয় নয়। তো এই যে আপনার জি নাল ভাই, আমি আপনার কাছে আবার একটু ফিরবো। এই নির্বাচন এবং এই কারচুপির জায়গাটা নিয়ে আমার আরেকটু আলোচনা আছে ইউনূসের যে নির্বাচনের যখন ডামাডোল চলছে সবাই সেটা নিয়ে ব্যস্ত, সেই সময়টায় তার যে আরেকটা চুক্তি এবং যে চুক্তিটা আসলেই বাংলাদেশের জন্য খুব ভয়ঙ্কর মানে পরিণতি আনবে ডেকে সামনে, আমি এটা নিয়ে আপনার কাছে ফিরছি। আমি একটু ইনানের কাছ থেকে একটা ব্যাপার জানতে চাইবো। ইনান, আপনি নিশ্চয়ই দেখেছেন যে এই যে নির্বাচন, এই তথাকথিত নির্বাচনের পরে বিভিন্ন জায়গায় বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের উপরে অত্যাচারের মাত্রাটা কোথাও কোথাও বেড়েছে এবং আমরা ৩২-এ দেখলাম যে ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে গিয়ে আমাদের জামাল স্যার অ্যারেস্ট হলেন এবং অনেকেই মবের হাতে পড়লেন, অ্যারেস্ট হলেন ৩২-এ শ্রদ্ধা জানাতে গিয়ে। তো এই যে নতুন করে আবার আক্রমণগুলো হচ্ছে, সেই জায়গা থেকে আমাদের তো একটা ভীতির রয়েছে, আশঙ্কা রয়েছেই, কেননা অনেক ছাত্রলীগের কর্মীদেরকে আমরা দেখেছি কি নির্মমভাবে হত্যা করা হয়েছে, কিংবা সদ্য বাগেরহাটের সাদ্দামের পরিবারের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা। তো সেই জায়গা থেকে আমরা শঙ্কিত যে এই অত্যাচারটা আরো বাড়বে কিনা, বা বাড়লে আপনারা কি ভাবছেন আসলে নতুন এই প্রেক্ষাপটে আর কি নিরাপত্তার জায়গায়? জি, ধন্যবাদ আপনাকে। দেখুন, নাদেল ভাই খুব সুন্দরভাবে এই নির্বাচনের যে দিকগুলো রয়েছে সেগুলো তুলে ধরেছে। বস্তুত পক্ষে এই নির্বাচনটি একটি মামু ভাগ্নে নির্বাচন হয়েছে। এখানে কখনো জামাত এই নির্বাচনের পূর্বে নিজেদেরকে মামু মনে করেছে, তারেক সাহেবকে ভাগ্নে, আবার কখনো তারেক সাহেব নিজেকে মামু, জামাতকে ভাগ্নে মনে করেছে। এবং সকল ক্ষেত্রেই ইউনূস সাহেব কিন্তু নানা হিসাবে দণ্ডায়মান ছিলেন, উনি স্থির ছিলেন, ওনার মনে কি উনি কাউকেই বসতে দেননি। কিন্তু অবশেষে দেখা গেল বিভিন্ন রকম ইউনূস সাহেব, ওয়াকার সাহেব, বিভিন্ন সাহেবদের খেলাধুলা, বৈদেশিক সাহেবদের খেলাধুলার মাধ্যমে মামুর ভূমিকায় শেষ পর্যন্ত তারেক সাহেব অবতীর্ণ হলেন এবং জামাত কিন্তু শফিক সাহেব বুড়ো বয়সে ভাগ্নে হয়ে গেলেন তারেক রহমানের। হ্যাঁ, এই যে মামু ভাগ্নের খেলা, এটি কিন্তু পাবলিক বুঝতে পেরেছে। সারা বিশ্বের কাছে এই বিষয়টি স্পষ্ট যে দিস ওয়াজ এ নন পার্টিসিপেটরি ইলেকশন। ডিপ্লোম্যাটিক ভাষায়, ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে নন পার্টিসিপেটরি এই টার্মটি খুবই গুরুত্বপূর্ণ যে কোনো ইলেকশনের ক্ষেত্রে। তো ইট ওয়াজ এ নন পার্টিসিপেটরি ইলেকশন। এই ক্ষেত্রে আমরা বলবো যে একটি অগ্রহণযোগ্য অংশগ্রহণমূলক পরিবেশ যেখানে ছিল না, সেই ধরনের একটি নির্বাচনকে বৈধ এবং জনগণের নির্বাচন বলার কোনো সুযোগ নেই। তারপরও দেখেন, আমরা আসলে কতটা উদার, মুক্তমনা, গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন একটি দলের রাজনীতি করি। কারণ এই দলটির প্রতিষ্ঠাতা হচ্ছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালির রাখাল রাজা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই নির্বাচন থেকে বিরত থাকতে চায় না। আমাদের নেত্রী, আমাদের আশার আলো, আমাদের স্বপ্নের শেষ ঠিকানা, বঙ্গবন্ধু রেখে যাওয়া সবচেয়ে শ্রেষ্ঠতম আমানত শেখ হাসিনা, তিনি কিন্তু স্পষ্টত বলেছেন যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই, আমরা চাই আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে, আমাদের নির্বাচনে অংশ নেওয়ার অধিকার রয়েছে, আওয়ামী লীগের কর্মীদের ভোট দেওয়ার অধিকার রয়েছে। এরপরও কিন্তু এক গুজুর আজব ভয় তারা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করবেন। আমি বলবো এটি জুজুর কিংবা আজব কোনো ভয় নাই, এটি বাস্তবিক একটি ভয়। বাস্তবিক ভয়টি কি? আপনারা দেখেছেন নির্বাচনের ঠিক কয়েকদিন আগে একটি বিশেষ গোয়েন্দা সংস্থা, ডাইরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স, বাংলাদেশের ডিজিএফআই নামে পরিচিত যে সংস্থা, বাংলাদেশের রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থা, সেই সংস্থার একটি গোপন রিপোর্ট কিন্তু জনসম্মুখে সামনে আসে এবং সেখানে উল্লেখ ছিল যদি ভোট হয় তাহলে 60% সিট, তারও বেশি সিট বাংলাদেশ আওয়ামী লীগ এককভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে। অর্থাৎ 200 অধিক সিটে বাংলাদেশ আওয়ামী লীগ এককভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে, যদি কিনা বিপরীতে বিএনপি, জামাত, এনসিপি, অমুক তমুক, হাং তাং একসাথেও নির্বাচন করে। এই ভয় থেকে, এই ভীতি থেকে, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলনের সম্ভাবনায় ভীত হয়ে তারা কিন্তু এই নির্বাচন থেকে আওয়ামী লীগকে দূরে রেখেছে। এটি সম্পূর্ণরূপে অগণতান্ত্রিক, অগ্রহণযোগ্য এবং বিশ্বের ইতিহাসে এই ধরনের নজির খুবই বিরল। তো এই নির্বাচন থেকে দূরে থেকেও আমরা কিন্তু চাইলে সারা দেশে আমাদের যে নেতাকর্মী রয়েছে, আমাদের সাংগঠনিক দক্ষতা, যোগ্যতা এবং সক্ষমতা রয়েছে, আমাদের নেতাকর্মীদের জনসমর্থন এবং যে স্ট্রেংথ রয়েছে, সেটি দিয়ে কিন্তু সারা দেশে আমরা নির্বাচন প্রক্রিয়াকে ভণ্ডুল করতে পারতাম। আমাদের সেই সুযোগ ছিল, কিন্তু এই ধরনের অপচেষ্টা কিন্তু আমরা করিনি। আমরা চাইনি যে দেশের নির্বাচন ব্যবস্থা, দেশের ডেমোক্রেটিক যে প্রসেস, সেটি কোনোভাবে বাধাগ্রস্ত হোক।
কিংবা বাংলাদেশের নির্বাচন নিয়ে জ্বালাও পোড়াও, অগ্নিসংযোগ, অগ্নিসন্ত্রাস কিংবা ধ্বংসলীলার মধ্যে দিয়ে সারা বিশ্বে বাংলাদেশকে একটি ইতিমধ্যে তো খুবই বাজে রাষ্ট্র হিসেবে তারা প্রতিষ্ঠিত করে ফেলেছেন। সারা বিশ্বে আমাদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। তারপর আমরা চাইনি যে আমাদের মাধ্যমে এমন কিছু হোক যাতে বাংলাদেশ বিশ্ব দরবারে আরো বেশি কলুষিত হোক। এ কারণে আমরা কিন্তু কোনো প্রকার ধ্বংসাত্মক কর্মকাণ্ডে এই নির্বাচনকালীন সময় নিজেদের নেতাকর্মীদেরকে যুক্ত হওয়া থেকে বিরত রেখেছি। তারপর কি হলো? তারপর একটি ভোট হলো। সেই ভোটে দেখেন কি এক জাদুর বাক্স পেল। গণভোটে ভোট করে একটা নির্দিষ্ট সংখ্যক, আবার তাদের এই যে ব্যালটের যে ভোট, সেই ভোটে ভোট করে তার ঠিক বিপরীত সংখ্যক। আসমান আর জমিনের ফারাক। আবার আপনি দেখেন গণভোটের যে ব্যালট, সেখানে আবার কোনো ব্যালট নাম্বার নেই। নির্বাচনের ব্যালট পেপার ছাপা হচ্ছে, সেখানে স্বচ্ছতার জন্য তো নাম্বার থাকবে, কিন্তু সেখানে কোনো নাম্বার ছিল না। আমরা কিন্তু এই বাস্তব বিষয়গুলো দেখেছি। এই পরিপ্রেক্ষিতে, এই প্রেক্ষাপটে নির্বাচন করে মামু আর ভাগ্নের নির্বাচনে তারেক সাহেব যে মামু রূপে তার দল বিএনপিকে বিজয়ী করলেন, ঠিক আছে করেছেন। করার পরে আমাদের নেতাকর্মীরা যখন ভাবলো এখন অন্তত ইউনূস শাহীর শাসন নেই, যেভাবেই হোক, বৈধ হোক অবৈধ হোক, ভোটের মাধ্যমে একটা দল রাজনৈতিক মসনদে বসেছে, সুতরাং এবার গণতান্ত্রিক প্রক্রিয়াটা হয়তোবা শুরু হবে। তারা সেই চিন্তা থেকে, আশা থেকে, তাদের মনের সেই আকাঙ্ক্ষা থেকে তারা যখনই রাজনৈতিক অধিকার, নাগরিক অধিকার, রাজনৈতিক অধিকারও আমি বলবো না, নাগরিক অধিকার, ধানমন্ডি ৩২ নাম্বার, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা স্মৃতি মজুরতি একটি স্থান, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের একজন সম্মানিত প্রফেসর, অত্যন্ত গুণীজন ডক্টর আকামুল জামাল উদ্দিন সাহেব গেলেন। তাকে আপনি দেখেন, আমি পুলিশের প্রতি খুবই মায়াও লাগে, ঘৃণাও লাগে, ধিক্কারও লাগে। পরে বলছি মায়া, ধিক্কার, ঘৃণা কেন তিনটি শব্দ উচ্চারণ করলাম। সেখানে একজন পুলিশ ভাই, সে জামাল স্যারকে ঘাট ধরে, এভাবে ঘাট ধরে গলা ধরে নিয়ে যাচ্ছে। এটি কি শোভনীয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসরকে, অনারেবল প্রফেসরকে এভাবে ঘাট ধরে নিয়ে যাওয়া, এটি কি প্রমাণ করে না যে জাতি আজ কি ভঙ্গুর দশায় উপনীত হয়েছে? এটি কি প্রমাণ করে না যে জাতি আজ শিক্ষকের সামান্যতম সম্মানটুকু দিতেও কতটা কুণ্ঠবোধ করছে? আর ঘৃণা, ধিক্কার এবং লজ্জা, মায়া কেন বললাম? মায়া লাগে এই কারণে যে হাজার হাজার পুলিশ সদস্যকে তো এই জঙ্গিবাদী গোষ্ঠী পুড়িয়ে ঝুলিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেছে। ঘৃণা লাগে এই জন্য যে যারা এই পুলিশ ভাইদেরকে হত্যা করলেন, সেই খুনিদের রক্ষার জন্যই আর যখন পুলিশরা আমাদের নেতাকর্মীদের, আমাদের আদর্শিক মানুষদের, মুক্তিযুদ্ধ সপক্ষ শক্তির মানুষদের উপরে অত্যাচার নির্যাতন করে, তখন খুব ঘৃণা লাগে। ধিক্কার দিতে ইচ্ছে হয় যে এই কারণে, সেটা হচ্ছে তারা তাদের পুলিশ হত্যার বিচারকে, যারা ইন্ডেমনিটি দিয়েছে তাদেরকে সিকিউরিটি দিয়ে, বরং যারা পুলিশ হত্যার বিচার চায় তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম বায়বীয় মামলা দিতে সহযোগিতা করে আজকে দেশে একটি মামলা বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচিত করেছে। সুতরাং আমি পুলিশ ভাইদেরকে বলবো, ব্রাদার্স এন্ড সিস্টার ফ্রম বাংলাদেশ পুলিশ, আপনারা দয়া করে নিজেদের ভিতরে একবার তাকিয়ে দেখুন, আপনার হৃদয় কি বলছে। আপনার মনের মণিকোঠায় থাকা যে আরেক পুলিশ ভাইয়ের জন্য কান্না, অশ্রুর অবিরত ঝরে পড়া, সেদিকটা একটু মনোনিবেশ করুন দয়া করে। আপনি একবার চোখ বুজে ভাবুন তো, সেই যাত্রাবাড়িতে ফুটওভার ব্রিজের উপর থেকে আপনার ভাইকে, একজন পুলিশ সদস্যকে মেরে, পিটিয়ে, রক্তাক্ত করে ঝুলিয়ে রেখে তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং ঘন্টার পর ঘন্টা তার সেই মৃতদেহ ঝুলেছিল। একবার চিন্তা করে দেখুন তো, একবার ভাবুন তো, থানাগুলোর ভিতরে পুলিশ ভাইদেরকে পুড়িয়ে মেরে হত্যা করা হয়েছে, তাদের পরিবারগুলোর কথা। আজকে তো আপনিও সেই জায়গায় থাকতে পারতেন আমার পুলিশ ভাই। সুতরাং আমি বাংলাদেশ পুলিশের সম্মানিত সদস্যদেরকে অনুরোধ করবো, আপনারা দয়া করে সত্যের পক্ষ নিন, ন্যায়ের পক্ষ নিন। আমরা পুলিশ হত্যার বিচার চাই, আমরা সকল হত্যার বিচার চাই। নিশ্চয়ই সহকর্মী এবং সহযোদ্ধা হত্যাকারীদের পাশে থাকবে না পুলিশ, এটুকু আমরা প্রত্যাশা করি। আমরা সকল হত্যার সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। আমাদের কোনো পক্ষপাতিত্ব নেই, আমাদের এই ক্ষেত্রে কোনো ভেদাভেদ নেই। কে বিএনপি করছে, কে জামাত করছে, কে আওয়ামী লীগ করছে, কে নরমাল শিক্ষার্থী, নরমাল মানুষ, দিন মজুর, খেটে খাওয়া মানুষ কিংবা চাকরিজীবী, যেই মারা গেছে সেই জুলাই আগস্টের মেটিকুলাস ডিজাইনের সময় থেকে এখন পর্যন্ত, প্রত্যেকটি হত্যার সুষ্ঠু তদন্ত এবং বিচার করতে হবে। কোনো মক ট্রায়াল, কোনো ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের মাধ্যমে এই বিচার কার্য হবে, এটি আমরা মানিয়ে নেব না, মানব না। আর আরেকটি বিষয় যে প্রাসঙ্গিকতার কারণে এই কথাগুলো উঠে আসলো, সেটি হচ্ছে নতুন করে যে ভয়ের রাজত্ব কায়েম হচ্ছে। আমি বিএনপির নেতাকর্মী ভাই বোনদেরকে বলবো, দেখেন আপনারা দীর্ঘদিন নিজেদের সাথে
ছায়া সঙ্গী করে যাদেরকে নিয়ে চলেছেন গত 1.5 বছরে, কিন্তু তাদের রূপ কিছুটা হলে আপনারা দেখেছেন, কিছুটা না ভালোই দেখেছেন। আপনাদেরকে এক হাটে বেচে আরেক হাটে কিনে, যে কেনা বেচা ব্যালেন্স করে দুই দিক দিয়ে লাভ করতে পারবে, এরকম টিমের সাথেই কিন্তু আপনারা সবসময় ছিলেন। একদম। এই ধান্দাবাজ, ফাপড়বাজ, মুনাফিক, এই যে শক্তির সাথে আপনারা ছিলেন, তাদের থেকে এখনো সময় আছে। সাবধান হন, সতর্ক হন, সজাগ দৃষ্টি রাখুন। দয়া করে আমাদের নেতাকর্মীদের সাথে আর শত্রুভাবাপন্ন পরিবেশ করে নিজেদের পতনকে হুম। বেশি ত্বরান্বিত করেন। ধন্যবাদ ইনান। এই প্রত্যাশাটা আমরা রাখি। আপনার কাছে আমি ফিরছি আবার। আপনার কাছে আজকে অনেকগুলো প্রশ্ন রয়েছে, আপনার বিরুদ্ধে কিছু অভিযোগও রয়েছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো আজকে। তার আগে একটু নাদেল ভাইয়ের কাছ থেকে আসতে চাই। ভাই, এই যে পরিবর্তিত পরিস্থিতি, নির্বাচনের আগের যে প্রেক্ষাপট ছিল এবং এখনকার যে প্রেক্ষাপট, একটা তো তফাৎ এসেছে বাংলাদেশের প্রেক্ষাপটে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখছি যে অনেকেই একটা জিনিস বলছে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে বিএনপি, বিএনপির কাঁধে ভর দিয়ে আওয়ামী লীগ ফিরছে। তো মানে আমরা আজীবন দেখেছি যে জামায়াতের মতো দলের দরকার বিএনপির কাঁধে চড়ার, যেহেতু ওরা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে তারা পক্ষাঘাতগ্রস্ত, ৭১ যে পক্ষাঘাতগ্রস্ত হয়েছে, তারপর থেকে কারো না কারো কাঁধে চড়েই তাদেরকে আসলে চলাফেরা করতে হয় জামায়াতকে। তো এই যে আওয়ামী লীগকে নিয়ে যে এই কথাটা বলার চেষ্টা করা হচ্ছে যে বিএনপির কাঁধে ভর রেখে বিএনপি শেল্টারে আওয়ামী লীগ ফিরছে, মানে এই ব্যাপারটায় আপনার মতামত এই বিষয়টায়? রাসেল, একটু আবার সামান্য আমি গণভোট নিয়ে কথা বলতেই হবে। দেখুন, এই যে অবৈধ জঙ্গি যে ইউনূসের নিয়ন্ত্রণে যে সরকারটা ছিল, সেই সময় তারা কিন্তু বাংলাদেশের সংবিধান মেনেই রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করেছিলেন। সেই সংবিধানে গণভোটের কোনো ধরনের কোনো সুযোগ নেই, কোনো ভিত্তি নেই, কিন্তু তারা সেটা করেছে। এবং কোনো সংবিধান যদি সংশোধন করতে হয়, সেটা কোনো অধ্যাদেশ দিয়ে সংবিধান সংশোধন করা যায় না। সংসদে সে আইন পাশ হয়, তারপরে সেটা সংশোধনের জন্য বা অধ্যাদেশ আকারে আসতে পারে, আইন আকারে আসতে পারে, অথবা তার সেই সংসদ যদি মনে করে যে আমরা এই সংবিধানের পরিবর্তন করব, আমরা এগুলো সিদ্ধান্ত নিয়েছি, তার পরবর্তীতে গণভোট দেয়া হয় এবং গণভোটে জনগণ তখন অংশগ্রহণ করে বা তাদের মতামত ব্যক্ত করে। এটাই হচ্ছে শুধু প্রচলিত বা আমাদের সংবিধানের আলোকে সেটা নয়, পৃথিবীব্যাপী সংসদীয় যে সরকারগুলো রয়েছে এই ভাবেই কিন্তু পরিচালিত হয়ে এসেছে। কিন্তু এখানে আমরা দেখলাম যে গাড়ির আগে ঘোড়া না ঘোড়ার আগে গাড়ি, এই প্রশ্নটা কিন্তু এসে গিয়েছে। আলী রিয়াজরা তারা তো বিদেশি নাগরিক, যতগুলাই এই হারামিগুলা সবগুলাই তো বিদেশি রাষ্ট্র থেকে নাগরিকত্ব নিয়েছে, বাংলাদেশের লাল সবুজের পতাকায় তাদের হয়নি। এই রাষ্ট্রের প্রতি তাদের শুধু আনুগত্যই নেই, এই কারণেই তো তারা অন্য বিদেশি রাষ্ট্রের আনুগত্য নিয়েছে, নাগরিকত্ব নিয়েছে, পাসপোর্ট নিয়েছে। আবার সেই পাসপোর্ট নিয়ে বাংলাদেশে এসে বাংলাদেশকে কিভাবে তাদের এখানে যে যত ধরনের ধ্বংসাত্মক চিন্তা ভাবনা সেই কাজগুলো তারা করেছে। তো যাই হোক, তো এই কারণে সেই সময়টা বিএনপি কিন্তু কিছু কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছেন, আপত্তি তুলেছেন, কিন্তু তারা তখন তাদের একটা ধারণা ছিল আওয়ামী লীগ যেহেতু মাঠে নেই, পরিকল্পিতভাবে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে, তো একতরফা এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ যদি করে শুধু নির্বাচনটাই করতে হবে, নির্বাচন করলেই তো বিএনপি সরকারে চলে আসবে। এই কারণে আমার ভাই ইনান যে কথাটি বলল যে বিএনপি বা ছাত্র দলের নেতাকর্মীরা এই 18 মাসে অনেক টিটকারি, অশ্রাব্য গালাগালি, যেগুলো রাজনীতিতে আমরা বাংলাদেশের অতীতে কোনোদিন আমরা দেখি নাই, এই ধরনের অশ্রাব্য অশ্লীল ভাবে রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় করে খাটো করার জন্য বা তাদেরকে উত্তেজিত করার জন্য কথা বলা হয়, সেইগুলো কিন্তু আমরা ধারাবাহিকভাবে দেখেছি। এবং এই নির্বাচন যদি হয়, জামাত ক্ষমতায় আসতে পারবে না সেটা জানে, তারা এখানে শ শ কোটি টাকা ইনভেস্ট করেছে, পরিকল্পনা করেছে, সেই বিদেশি
যে রাষ্ট্রটি বা যে শক্তিগুলো আওয়ামী লীগ সরকারকে ক্ষমতার বাইরে দিয়েছে, তারাও কিন্তু একটি ঝুলন্ত বা দুর্বল সরকার করার জন্য জামাত বা এই জঙ্গিরা যেন আরো বেশি আসন পায় সেই ব্যবস্থাটাও কিন্তু তারা বিভিন্নভাবে করেছিলেন, কিন্তু তারা হয়তো তাদের যে টার্গেট ছিল সেই জায়গায় যেতে পারেনি। এবং একটা পর্যায়ে এই নির্বাচন যাতে না হয়, কারণ তারা তো ক্ষমতায় ছিলই, জামাতের লোক সচিব ছিল, ডিসি ছিল, এসপি ছিল, প্রশাসনের সব জায়গায় ছিল, লুটপাট তারা করেছে, ইউনুস তাদের মানুষ, তাদের তো কোনো অসুবিধা ছিল না। এবং তারা বিভিন্নভাবে তাদের নিজেদের মাঠ গুছানো থেকে শুরু করে বিভিন্নভাবে শক্তি, সামর্থ্য, অর্থ কিভাবে বাড়ানো যায় এই কাজগুলো তারা প্রতিনিয়ত করে গিয়েছে। এবং এই নির্বাচন যখন হয়ে যাচ্ছে বা সেই দিকে যখন ইউনুস বাধ্য হলো অগ্রসর হওয়ার জন্য, সেই সময় হাদিকে তারা হত্যা করলো এবং হাদিকে হত্যা করার মধ্য দিয়ে সারা দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করলো। এবং এই যে হাদিকে যারা হত্যার পরিকল্পনা করেছিল এবং এই যে হাদি হত্যার অপরাধী হিসেবে বা যাদেরকে গ্রেফতার করার জন্য তারা যে আন্দোলন সংগ্রাম করলো বা যাদেরকে গ্রেফতার করা হয়েছে বা যাকে সন্দেহ করা হচ্ছে হাদির হত্যাকারী হিসেবে, তার ব্যাংকে এত টাকা যে লেনদেন হলো, এই টাকার উৎসটা কি, এই টাকা কোথা থেকে আসলো? কারণ যে পরিমাণ অর্থ সেই চেক ব্যাংকে থেকে আসুক বা নাই আসুক, অর্থ থাকুক বা নাই থাকুক, কিন্তু আমরা তো দেখলাম যে অনেকগুলো চেকের পাতা আইন শৃঙ্খলা বাহিনী তারা বললেন যে সেখানে পাওয়া গিয়েছে এত মোটা অঙ্কের অর্থ। তো আমি মনে করি যে এই বিষয়গুলো নিয়ে তারা কোনো ধরনের তারা তদন্ত নিয়ে অগ্রসর হলেন না। তারা চেষ্টা করলেন পার্শ্ববর্তী দেশের উপরে দায় চাপানোর জন্য, আওয়ামী লীগের উপরে দায় চাপানোর জন্য। কিন্তু দেখুন, এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, যারা এই হত্যাকাণ্ডের শিকার হয়েছে বা সুবিধা পেয়েছে, তারা কিন্তু মুখ ফসকে তারা বলেছে যে উপদেষ্টা বা উপদেষ্টা পরিষদের মধ্য থেকেও কেউ কেউ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আছেন। এই কথাটা আমরা বলি নাই, মুক্তিযুদ্ধের পক্ষের কেউ বলে নাই, আওয়ামী লীগের কেউ বলে নাই, তারাই কিন্তু এই অভিযোগটা দিচ্ছিল। আপনি দেখেন, এই যে তারা গণভোট পরবর্তী এখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে, আমি মনে করি বিএনপি গণভোটের যে অসাংবিধানিক এবং গণভোটে যে বিভিন্ন সংবিধান পরিবর্তনের কাটাছেঁড়া করার যে প্রসঙ্গগুলো এসেছে, আমি বিশ্বাস করি বিএনপি হয়তো সেই নির্বাচনটা হওয়ার স্বার্থে তারা যেভাবে ইউনুস তাদেরকে বলেছে সবকিছুতে হা করেছে, কিন্তু এখন তাদের না বলা হয়তো শুরু হবে। কারণ আমি মনে করি যে আপনি আপনি আমি না, এটা তো আমরা সর্বজন স্বীকৃত যে অনির্বাচিত সরকারের চেয়ে যে কোনো দুর্বল নির্বাচিত বা অদক্ষ নির্বাচিত সরকার কিন্তু শ্রেয়। তো সেই হিসাবে আমি মনে করি বিএনপি কিছুটা হলেও যেহেতু জনগণের প্রতি দায় দায়িত্ব রয়েছে, তাদের জনসমর্থনের বিষয় রয়েছে, ভবিষ্যতে তাদেরকে যেহেতু এই দেশে রাজনীতি করতে হবে, তারা যদি মনে করে জামাতের মধ্যে বিএনপির মানুষজন বিলীন হয়ে যাবে, তাহলে হয়তো তারা সংবিধান সংশোধন বা গণভোটের মধ্য দিয়ে যে বিভিন্ন সংস্কারের যে তথাকথিত সংস্কারের যে বিষয়গুলো আলী রিয়াজরা নিয়ে এসেছে বিদেশি প্রেসক্রিপশনে, সেগুলো বাস্তবায়নের পথে যাবে। আর যদি তারা মনে করে না, তারা তাদের রাজনীতি বাদে তাদের ভবিষ্যতের বিএনপিকে তারা টিকিয়ে রাখতে চায়, তাহলে আমি মনে করি তারা সেই ফাঁদে পা দিবে না। তারা সেই গণভোটের বিভিন্ন সংস্কার বা উচ্চকক্ষ, নিম্নকক্ষ বা অন্যান্য যে বিভিন্ন বিষয়গুলো এসেছে সেই দিকে তারা হাঁটবে না। এতে তখনই দেখা যাবে যে এই তথাকথিত জুলাই আন্দোলনের নামে যারা সুবিধাভোগী বা এই জুলাই আন্দোলনকে যারা পুঁজি করে বিগত দিনে অবৈধভাবে সরকারের রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, বিভিন্নভাবে তারা মনে করেছে যে
খুব সহজে রাজনীতিতে প্রতিষ্ঠা পাওয়া যাবে, এদের কিন্তু মাথা ব্যথার কারণ হয়ে যাবে। তারা তখন আবার আপনি দেখবেন সেই স্বাধীনতা বিরোধী মৌলবাদী ৭১-এর পরাজিত শক্তি, তারা কিন্তু বিএনপির সঙ্গে আরো বেশি করে একটি সাংঘর্ষিক জায়গায় চলে আসবে, এবং সেটা শুধু আমি মনে করি সেটা একটি সময়ের বিষয় মাত্র, সেটা আমরা খুব বেশি দিন লাগবে না। তারা এতদিন আওয়ামী লীগকে খাটো করার জন্য মুক্তিযুদ্ধকে বারে বারে আঘাত করেছে, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতকে তারা বিভিন্নভাবে টার্গেট করেছে। আওয়ামী লীগের তো একদম কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ে যে নেতাকর্মীরা রয়েছে, এমন কোনো মানুষ নেই আওয়ামী লীগের, এমন কোনো ভোটার নেই যারা শারীরিক, মানসিক, অর্থনৈতিকভাবে এই 18 মাসে নির্যাতিত হননি। এবং সবচেয়ে বেশি এখানে আমার ভাই ইনান আছে, এই যে ছাত্রলীগের যে লক্ষ লক্ষ নেতাকর্মী যাদের রাজনৈতিক করার কারণে, আদর্শিক কারণে তাদের কেরিয়ার, ব্যক্তি জীবন, তারা আজকে তারা যে হুমকির মুখে, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে চাকরিতে গিয়েছিল, হাজার হাজার শত শত আমাদের ছাত্রলীগের সেই ভাইয়েরা চাকরিচ্যুত হয়েছে। কারাগারে কতজন দিয়েছে সেই হিসাব আর আমরা নাই বা করলাম। এই যে পরীক্ষা দিতে পারেনি, শ্রেণীকক্ষ থেকে তাদেরকে শারীরিক নির্যাতন করে, গ্রেফতার করে, মব করে, এখানে শুধু ছাত্র নয়, ছাত্রীরাও নির্যাতনের শিকার হয়েছে। আজকে এই বাংলাদেশে এই তথাকথিত শান্তিতে যে নোবেল পেয়েছে, এই দুষ্ট লোক, প্রতিহিংসা পরায়ণ লোকটি আজকে এদেশের রাজনীতি, এদেশের তরুণদেরকে, যেটা আবার আমাকে বলতে হয়, ইনান বলেছে যে আমাদের শুধু সাধারণ মানুষ নয়, ছাত্রছাত্রীদের জন্য একে একে পৃথিবীর সকল বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট, দেশের ভিসা বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে গিয়েছে। আজকে এই যে যাদের মেধা আছে, যোগ্যতা আছে, আমাদের তরুণ প্রজন্ম যারা বাইরে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে অনেকে হয়তো আসবে না, অনেকে আবার দেশে ফিরে এসে তাদের মেধা এবং যোগ্যতা দিয়ে এই দেশকে এগিয়ে নেওয়ার কাজে অংশগ্রহণ করত, সেই সুযোগটা কিন্তু সংকুচিত হয়ে যাচ্ছে। আজকে আমি মনে করি যারা যেভাবেই একটি নির্বাচন হয়েছে, এই নির্বাচনের মধ্য দিয়ে যারা নির্বাচিত হয়ে এসেছেন তাদের শুভবুদ্ধির উদয় হবে। আমরা যদিও অতীতের তাদের যে ট্র্যাক রেকর্ড দেখেছি, বা আমরা এই টিআইবি আজকে ভোটের যে বিভিন্ন জালিয়াতি, অনিয়ম নিয়ে তারা কথা বলেছেন, আইজিপি ভোট দিতে পারেননি, আরো অনেকেই খ্যাতনামা এই সরকারের প্রভাবশালী মানুষ, তারাও কিন্তু বলেছেন যে আমরা ভোট দিতে গিয়ে দেখি যে আমাদের ভোট দেয়া হয়ে গিয়েছে। তো এই জিনেবুতে মামা ভাগনার যে নির্বাচনটি তারা তো যেভাবেই হোক একটা করেছেন। এই টিআইবি আজকে যে নির্বাচনের অনিয়মের কথা তুলে ধরেছে, এই টিআইবি তো বলেছিল, বা তারা তথ্য উপাত্ত দিয়ে দেখিয়ে দিয়েছিল, পাঁচবার বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। জঙ্গিবাদ, মৌলবাদ, বাংলা ভাই, 21 আগস্ট গ্রেনেড হামলা, আমরা 10 ট্রাক অস্ত্র, আমরা তো এগুলো দেখেছি। আমি মনে করি আমরা বিশ্বাস করতে চাই যে তারা যেভাবেই, যে প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে আসুন না কেন, তারা অন্তত ভবিষ্যৎ প্রজন্ম, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সংবিধান, মুক্তিযুদ্ধের চেতনা, এই বিষয়গুলোকে সামনে রেখে তারা সামনের দিকে অগ্রসর হবেন। এবং আমরা মনে করি যে আওয়ামী লীগ এদেশের মাটি থেকে উঠে আসা যে সংগঠন, এই সংগঠনের আদর্শ বাংলাদেশ থেকে কেউ মুছে ফেলতে পারবে না। কারো দয়ায়, দক্ষিণায় আওয়ামী লীগ যে আবার রাজনীতিতে ফিরবে এমনটা নয়। ছাত্রলীগকে তো প্রথম ইনান সাদ্দামের উপরে যে খবরটা নেমে আসলো, ছাত্রলীগ যখন সারা দেশে 5ই আগস্টের পরে বিভিন্ন, তারা যতটুকু পারুক আন্দোলন, সংগ্রাম, মিছিল, সমাবেশ, পোস্টারিং, জয় বাংলা স্লোগানের যে ক্যাম্পেইনটা তারা করে যাচ্ছিল, তখনই তো ছাত্রলীগকে ব্যান করে দেওয়া হলো। তো ব্যান করে দেওয়ার পরে কি ছাত্রলীগ থেমে থেকেছিল? আমাদের মোমেন পাটোয়ারি সহ কত নেতা কর্মীকে তারা মব করে পিটিয়ে হত্যা করেছে। একজন দুইজন না, তো শত শত ছাত্রলীগের নেতাকর্মীর উপরে মব করা হয়েছে, হত্যা করা হয়েছে। তো
এটা কি রাজনীতি নয়? তারা যে মিছিল দিয়েছেন, তারা যে প্রতিবাদ করেছেন, আদর্শিক লড়াইয়ে তারা নিজের জীবনকে তুচ্ছ করে যে ছাত্রলীগের নেতাকর্মীরা এগিয়ে গিয়েছে, তো ছাত্রলীগকে নিষিদ্ধ করে, ছাত্রলীগের নেতাকর্মীকে হত্যা করে, গ্রেফতার করে, মিথ্যা মামলা দিয়ে, নির্যাতন দিয়ে তাদের ছাত্রত্ব বাতিল করে, ছাত্রলীগ বা এই আদর্শকে কি হত্যা করে গিয়ে সম্ভব? সম্ভব নয়। আওয়ামী লীগকে তারপরে তারা আইনগতভাবে নিষিদ্ধ করেনি, কিন্তু কৌশলে কার্যক্রমকে নিষিদ্ধ করেছে। তো এই বাটপার ইউনূসের এগুলা হলো বাটপারি। তো সে এগুলা করেছে। তো আওয়ামী লীগ সারা দেশে নেতাকর্মীরা আছেন, আমরা হয়তো নিজেদের প্রাণ রক্ষার্থে সাংগঠনিক কার্যক্রম যাতে আমরা করতে পারি, আমরা কতজন দেশের বাইরে এসেছি? আমাদের সংখ্যাটা কিন্তু খুব বেশি নয়। আমাদের 150 বেশি এমপি মন্ত্রী আজকে কারাগারে আছেন। আমাদের অর্ধেকের বেশি কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ আজকে কারাগারে আছেন। আমাদের হয়তো হাতে গোনা 10-12 জনের বাইরে যে নেতা কর্মী নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তারা দেশের অভ্যন্তরে আত্মগোপন করে আছেন। আমাদের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আমাদের লক্ষ কোটি আমাদের যে নেতা কর্মী সমর্থক ভোটার, তারা তো বাংলাদেশে আছে। এই আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলা হচ্ছে। আওয়ামী লীগের বিরুদ্ধে 18 মাস মব করা হয়েছে, মিথ্যা মামলা দেয়া হয়েছে, শত শত হাজার হাজার মামলা আমাদের বিরুদ্ধে, মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে। আমাদের সমর্থক যে কৃষক, তার ধান কেটে নেওয়া হয়েছে। গোয়ালঘরে যার গরু আছে। একটু আপনাকে থামাচ্ছি, দুঃখিত, যে সেটা হচ্ছে যে বাংলাদেশে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বা ছাত্রলীগকে নিষিদ্ধ করে তাদেরকে নিশ্চিহ্ন করা যেত, তাহলে আজকে বাংলাদেশের জন্মটাই হতো না। পাকিস্তানিরাই চেষ্টা করেছিল আসলে একবার, হ্যাঁ, তো চেষ্টা করে সেটা সফল হয়নি। এবং এখন যে পাকিস্তানিরা চেষ্টা করছে, নিশ্চয়ই তারাও সেই ইতিহাসটা জানেন আসলে, যে ছাত্রলীগ বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মানে করে তাদেরকে নিশ্চিহ্ন করা সম্ভব না। নাদিল ভাই, আমি একটু ইনানের কাছ থেকে একটা প্রশ্নের উত্তর নিয়ে নিচ্ছি। ইনান, আজকে যে প্রেক্ষাপট, সেই জায়গাটায় দাঁড়িয়ে নতুন করে আমরা দেখলাম বুয়েট সহকারে বেশ কয়েকটা জায়গায় কমিটি ঘোষণা করা হচ্ছে, এবং এটা নিয়ে মানে যখন হচ্ছে আমাদের যূথবদ্ধভাবে আন্দোলনের কথা, আমাদের কর্মসূচিগুলো বাস্তবায়নের কথা, সেই জায়গাটায় দাঁড়িয়ে যখন কমিটি দেওয়া হলো, এই কমিটি বিষয় নিয়ে যদিও সেটা খুবই স্বল্প পরিসরে, কিন্তু স্বল্প পরিসরে হলো সমালোচনা শোনা যাচ্ছে যে এই মুহূর্তে কেন কমিটি দেয়া হলো, কমিটি দেওয়ার কারণে নিজেদের ভেতরে বিভেদ তৈরি হলো কিনা, বা যারা পদ প্রত্যাশী ছিল তাদের তো একটা সমর্থক গোষ্ঠী রয়েছে, সেই সমর্থক গোষ্ঠী আশাহত হলো কিনা, সেটা আমাদের আন্দোলনের জায়গায় নেতিবাচক প্রভাব ফেলবে কিনা। আপনার কাছে এই সময় দাঁড়িয়ে, যেহেতু এখানে আপনি রয়েছেন, ধরেন আপনি বা সাদ্দাম হোসেন, আপনাদের কাছে কি এটা ঝুঁকিপূর্ণ মনে হয়, নাকি ইতিবাচক একটা গঠনমূলক প্রক্রিয়া হিসেবে আপনারা দেখছেন? মানে এই মুহূর্তে কমিটি দেওয়াটা কি আসলে ঝুঁকিপূর্ণ কিনা, নাকি কিভাবে করছেন? ধন্যবাদ রাসেল ভাই, খুব সুন্দর একটা পয়েন্ট আনছেন, এটা আলোচনা হওয়া উচিত। আমরা সম্প্রতি বুয়েট ছাত্রলীগের কমিটি ঘোষণা করেছি এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কমিটি ঘোষণা করেছি। এই দুইটি কমিটির প্রেক্ষাপট নিয়ে একটু বলি। বুয়েটে আপনারা জানেন কিভাবে দেশ বিরোধী জঙ্গিবাদী শক্তি দীর্ঘদিনের খুঁটি গেড়ে বসেছে। বেশ শক্ত তাদের অবস্থান বুয়েটে। বুয়েটে কিন্তু সেই 2014-15-16 সালের পর থেকে ছাত্রলীগকে ধীরে ধীরে সংকুচিত করার চেষ্টা করা হয়েছে। ছাত্রদল তো নাই, বুয়েটে কিন্তু ছাত্রদলকে ঢুকতেই দেওয়া হয় না। এবং 19 সালের দিকে সেই আবরার ফাহাদ, তার ঘটনার মধ্যে দিয়ে বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হলো। ভাই কেন? একজন মানুষ ওখানে নিহত হয়েছেন, ঠিক আছে, সেটা ইনভেস্টিগেশন হবে, বিচার হবে, যারা দায়ী তাদের শাস্তি হবে, আইনানুগ শাস্তি হবে, এবং বুয়েট ক্যাম্পাসে তাদের প্রশাসনিক শাস্তিও হবে। ওকে, ফাইন, হতে পারে, বাট সেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ কেন করতে হবে? ইন্টেনশনটা কি? আসলে ইন্টেনশনটা ছিল এই ধরনের, এটা একটা মেটিকুলাস ডিজাইন, এটা বুয়েটকে প্রগতিশীল রাজনীতি শূন্য করার একটা মেটিকুলাস ডিজাইনের অংশ ছিল, যেটা আমরা এই 5 আগস্টের মেটিকুলাস ডিজাইনের পরে সবাই হারে হারে টের পাচ্ছি যে কি খেলাটা খেলা হয়েছে তখন বুয়েটে। হ্যাঁ, তো এই প্রেক্ষাপটে বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়। সেখানে আমরা এই নিষেধাজ্ঞাকে থোড়াই কেয়ার করেছি সবসময়, যে আমরা এই ধরনের অবৈধ নিষেধাজ্ঞা মানি না। আমরা সেই যে বাধার শৃঙ্খল, মৌলবাদের আতুরঘর থেকে বুয়েটকে আবারও মুক্ত চিন্তার আতুরঘরে রূপান্তরের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ারই অংশ হিসেবে
আমরা এই বুয়েট ছাত্রলীগের কমিটিটি গঠন করার মধ্য দিয়ে আমাদের সাংগঠনিক কমিটি গঠনের যে কার্যক্রম সেটি আবার শুরু করেছি 5 আগস্ট পরবর্তীতে। এরপরে আপনি দেখেছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি আছে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কিন্তু বাংলাদেশের সবচেয়ে ওয়াইডলি স্প্রেড ইউনিভার্সিটি। এর অধীনে এতগুলো শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়, এটি কিন্তু আপনি যদি নিজে খুব গভীরভাবে স্টাডি না করেন আপনি জানতে পারবেন না। এত বড় একটি স্পেয়ারকে ছাত্রলীগের রাজনীতির সাথে এখানে হাজার হাজার ছেলে মেয়ে সম্পৃক্ত আছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। খুব ইন্টারেস্টিং একটা বিষয়, এটা আমরা ফিল করি না। এই জায়গাটাতে তারা আসলে দীর্ঘদিন ধরে এই দুটি ছেলে জুয়েল এবং আতিক তারা দীর্ঘদিন ধরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নিয়ে কাজ করছে, ফর অ্যাবাউট 12 বছরের বেশি। তো এই ছেলে দুটোকে মূল্যায়ন করার মধ্যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কিন্তু একটা নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে, একটা নতুন দ্বার খুলে গিয়েছে। এবং অন্যান্য যে জায়গাগুলোতে দীর্ঘদিন ধরে কমিটি নেই, মানে একেবারে কেউই নেই ওয়ার্কিং, সেই জায়গাগুলোতে কিন্তু আমাদের এই কমিটিগুলো গঠন করা প্রয়োজন। কেন প্রয়োজন? ধরেন নাদেল ভাই একটা ইউনিটের নেতৃত্ব দিয়েছে, বেশ জটিল সময় নেতৃত্ব দিয়েছে। উনি ওনার ছাত্র রাজনীতিতে ভালো খারাপ সব ধরনের সময় দেখেছে, তো একটি সংগঠনের নেতা হিসেবে। তো ভাইও এখানে বলতে পারবেন এই বিষয়ে। একটা সংগঠনে যদি কোনো একটা মিনিমাম ডেকোরাম না থাকে, মিনিমাম স্ট্রাকচার না থাকে, তাহলে কিন্তু ওই ইউনিটে সংগঠনটাকে লিড করা, সংগঠনটাকে ইউনাইটেড করা একটু কষ্ট হয়ে যায়, অর্গানাইজ করাটা কষ্ট হয়ে যায়। সাপোজ এই যে মৌলভীবাজার জেলা নাদেল ভাই, এখানে আমরা কমিটি গঠনের জন্য কমিটি বিলুপ্ত করেছিলাম। দীর্ঘদিনের কমিটি ছিল, সেখানে প্রেসিডেন্ট সেক্রেটারি নিজেরাই বলেছিল যে ভাই আমরা আসলে নতুনদের দায়িত্ব দিচ্ছি, আপনার ব্যবস্থা গ্রহণ করেন। আমরা সেই অনুযায়ী কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছিলাম। এর মধ্যে জুলাই আগস্টের এই মেটিকুলাস ডিজাইনের ঘটনা ঘটে যায়, আমরা তারপর কমিটিটি গঠন করতে পারিনি ওই সময়। তার প্রেক্ষাপটে কিন্তু এখন পর্যন্ত ওখানে অনেকে অ্যাক্টিভ আছে। নাদের ভাই ব্যক্তিগতভাবে অন্তত 10টা ছেলের না আপনি জিজ্ঞেস করেন বলতে পারবে, যারা 5 আগস্টের পর থেকে মৌলভীবাজার জেলায় অনেক জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি খুবই সক্রিয়ভাবে কাজ করেছে। এখন এই 10 জন 15 জন 20 জন যারা ওখানে সক্রিয় আছে তাদেরকে সমন্বয় করে 19-20 করে যদি একটা কমিটি দেয়া যায়, এটা কিন্তু খারাপ না, এটা আমাদের করতে হবে। হ্যাঁ, এখন সেখানে একটা প্রশ্ন থেকে যায় যে আপনি যেটা বললেন জিরান ভাই, অনেকে তো শীর্ষ পদ প্রত্যাশী থাকে, তারা হয়তো ওই পদটা পেল না। আপনার সবাইকে তো আর প্রেসিডেন্সি করতে পারবেন না, 10 জন ভালো প্রার্থী আছে, 2 জনকে করতে পারেন, বাকিদের কি করবেন? এখন সংগঠনে এই মানসিকতাটা আমাদের একটু আনতে হবে, আদর্শিক এই জায়গাটা ধারণ করতে হবে যে ভাই শুধু প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়া মানে রাজনীতি বিষয়টা এমন না। এই জায়গা থেকে আমাদেরকে একটু বেরিয়ে আসতে হবে, তাহলে দেখবেন যে কোনো জায়গায় কমিটি গঠনের ক্ষেত্রে আমরা সবাই খুব সুন্দর একটি পরিবেশে সুযোগ পাবো এই জায়গাটিতে আমাদের কাজ করতে। আর নাদিল ভাই আরেকটি বিষয় যেটি বলেছেন, আমি আগেও বললাম, আমরা এই বিষয়টি সকল ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তুলে ধরেছি এবং তুলে ধরার চেষ্টা করছি, এবং ইন্টারন্যাশনাল কমিউনিটিও এই বিষয়ে উদ্বিগ্ন। তারা বারংবার এই বিষয়ে কিন্তু ইউনুস গভর্নমেন্টকে বলেছিল, অবৈধ ইউনুস সরকার, কিন্তু ইউনুস সরকার তো আসলে কোনো ভালো কিছুতেই কর্ণপাত করেননি। যে আমাদের যে লক্ষ লক্ষ স্টুডেন্টকে বেসিক হিউম্যান রাইট অফ এডুকেশন থেকে ডিপ্রাইভ করা হচ্ছে, এটি নিয়ে কিন্তু আমরা খুবই জোরালোভাবে সারা বিশ্বে কথা বলেছি, দেশের ভিতরেও কথা বলেছি, এবং দেশের যারা সিভিল সোসাইটি রয়েছেন, দেশের যারা টিচার কমিউনিটি রয়েছে, সে যে আদর্শের হন, এইটা তো অ্যালাউ করা যায় না। আজকে টিচারদের গায়ে হাত দেওয়া হচ্ছে, টিচারদের মারা হচ্ছে, টিচারদেরকে জুতার মালা পর্যন্ত পড়ানো হয়েছে হাজার হাজার শিক্ষক, এইটা অ্যালাউ করা যায় না। একজন স্টুডেন্টকে তার রাজনৈতিক আদর্শের কারণে ক্লাস করতে দেবেন না, পরীক্ষা দিতে দেবেন না, 15,000-এর বেশি স্টুডেন্টের সার্টিফিকেট কেড়ে নেওয়া, বাতিল করা, কিংবা তার ছাত্রত্ব থেকে বহিষ্কার করা হচ্ছে, কাউকে আজীবন, কাউকে বিভিন্ন মেয়াদ, 15,000-এর বেশি, আর কয়েক লক্ষ স্টুডেন্টকে এই মব সন্ত্রাসের মাধ্যমে ক্লাস পরীক্ষা থেকে বিরত রাখা হচ্ছে। এই যে একটা বেসিক হিউম্যান রাইট একটা ভায়োলেশন, এটার বিরুদ্ধে আমরা বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়া এবং ফোরামে কথা বলেছি। এটির বিরুদ্ধে আমাদের সোচ্চার অবস্থান রয়েছে। আমরা খুব দ্রুততার সহিত এই অচল অবস্থার অবসান চাই, এবং আমাদের শিক্ষার্থীরা যেন তাদের ন্যায্য অধিকার ফিরে পায়, আমাদের শিক্ষার্থীরা যেন তাদের ক্লাস পরীক্ষা অধিকারটুকু ফিরে পায়, আমাদের শিক্ষার্থীরা যেন পড়াশোনা অধিকারটুকু ফিরে পায়, সেই দাবি আমরা সবসময় করে আসছি এবং জোরালোভাবে সেই দাবি বাস্তবায়ন করছি, এবং সেই দাবি আদায়ে আমরা বদ্ধপরিকর। ধন্যবাদ। নেন এই জায়গাটা একটু আমি চাইছিলাম যে অন্যান্যরাও জানুক, কেননা আপনার সঙ্গে আমার ব্যক্তিগত ভাবে কথা হচ্ছিল। তো আসলে এটা খুব কঠিন একটা মানে পরিস্থিতি, এই সিদ্ধান্ত নেওয়াটা খুব সহজ না আপনি যে পদে রয়েছেন এই মুহূর্তে, কারণ কোথাও কোথাও 100, 150, 300 পর্যন্ত শুনলাম যে নাম রয়েছে, তাদের মধ্যে থেকে একজনকে বাছাই করা নিশ্চয়ই, আমি যতটুকু অনুভব করতে পারি তার চাইতে ছাত্রলীগের নেতাকর্মী যারা রয়েছেন
তারা আরো বেশি এই ক্রাইসিস গুলো জানেন। দেখেন এই যে অবশ্যই তারা রাসেল ভাই একটু ইন্টারাপ্ট করি, খুব ইন্টারেস্টিং বিষয়। নাদেল ভাইও জানে এই যে নাদেল ভাইদের এলাকার লোকজন বহির্বিশ্বে অনেক রয়েছে, বিশেষত ইউরোপের দেশগুলোতে এই সিলেট অঞ্চলের লোক অনেক রয়েছে। আপনি নাদেল ভাইকে জিজ্ঞেস করেন, তিনি এখন পর্যন্ত আমি নিশ্চিত 50-100 ফোন পাইছি, ভাই একটু সাদ্দাম ভাইকে বলে দেন, ভাই একটু ইনান ভাইকে বলে দেন, আমি ভাই অমুক দেশে ভাই ক্যান্ডিডেট। এটা আপনি জিজ্ঞেস করেন, এই মেসেজ দেয়, ভাই নাদেল ভাইকে বলেছি, নাদেল ভাই বলেছে আপনাদের সাথে যোগাযোগ করতে। এরকম মেসেজও আসে প্রত্যেকদিন অন্তত 10টা। হ্যাঁ এই যে বাস্তবতা, আমি যারা এই যে যোগাযোগের চেষ্টা করছে, কমিউনিকেশন করছে, এদের কিন্তু আমি এটা খারাপ বলছি না, এটা বরং পজিটিভ যে হ্যাঁ, তার যে এখনো এই দুঃসহ অবস্থায় সংগঠন করার যে আগ্রহ, এটাই তো আমাদের স্পিরিট, এটাই তো আমাদের শক্তি। যুক্তরাজ্য ছাত্রলীগ আমাদের বহির্বিশ্বে খুব স্ট্রং একটি ইউনিট। আপনি কি জানেন রাসেল ভাই, যুক্তরাজ্য ছাত্রলীগে কতজন সভাপতি সাধারণ সম্পাদক হওয়ার জন্য জীবন বৃত্তান্ত দিয়েছে? শুনবেন নাদেল ভাই, আপনারা কি বলছিলাম? না, 227, 227 জন। এখন আমি তাদের সবার প্রতি উইথ ডিউ রেসপেক্ট বলছি যে তাদের এই আগ্রহকে, তাদের এই ইচ্ছাকে, তাদের এই মানসিক যে আকাঙ্ক্ষা, সংগঠনের প্রতি যে মমত্ববোধ, দায়বদ্ধতা, ভালোবাসা, এটিকে আমরা এপ্রিসিয়েট করি। হ্যাঁ, আমাদের জন্য হয়তো বা কষ্টকর এই 227 জনের সিভিটা তো অন্তত একবার পড়তে হয়, আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদেরও অন্তত পড়তে হয়। সেখান থেকে তারা একটা শর্ট লিস্ট হয়তো বা করার চেষ্টা করছেন। 227 জন থেকে শর্ট করলেও তো 40-50 জন আছে যাদের রিজিউম করে আপনি যাচাই করতে পারবেন যে না, তার অ্যাক্টিভিটিস কি। সেই 40-50 জনের শর্ট করে সেখান থেকে 2 জনকে দায়িত্ব দেওয়া বা 10 জন 20 জনকে মূল কমিটিতে নিয়ে আসা আসলে একটু 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 কষ্ট। এটা আসলেই খুব কঠিন কাজ। এবং কেউ পদ না পাওয়া মানেই আসলে সে যে যোগ্য না, ব্যাপারটা তেমন না। আসলে বিষয়টা প্রচুর যোগ্য মানুষের মধ্যেই হাড্ডাহাড্ডি একটা লড়াই হয়, তারপরে বিভিন্ন দিক বিবেচনা করে হয়তো 1 জন বা 2 জনকে সিলেক্ট করতে হয়, বাকিরা নিশ্চয়ই যোগ্য। কারণ আজকে যারা আওয়ামী লীগ মানে ছাত্রলীগের পক্ষে কথা বলছে, যারা আজকেও নিজে একটা পদ ক্যারি করতে চাচ্ছে এই দুঃসময়ে বসে, তারা প্রত্যেকেই পরীক্ষিত, প্রত্যেকেই যোগ্য, আমি যেটা বিশ্বাস করি। কিন্তু যেহেতু মানে পদ মাত্র 2টা, নিশ্চয়ই আপনাদের জন্য খুব কঠিন এই পরিস্থিতিটা। এবং এটা আপনাদের যারা কর্মী রয়েছেন, যারা ছাত্রলীগকে ভালোবাসেন, তারা নিশ্চয়ই এই ব্যাপারটাকে অনুধাবন করবেন, আমরা প্রত্যাশা রাখি। নাদেল ভাই, আপনার কাছ থেকে একটু একটা ব্যাপার জানতে চাই, সেটা হচ্ছে এতদিন আমাদের যে এই ইউনূস শাহের বিরুদ্ধে যে আমাদের আন্দোলন, বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি ঘোষণা হতো, তো নির্বাচনের আগের এবং নির্বাচনের পরের এই পরিস্থিতিতে আমাদের আন্দোলনের ধারায় কি কোনো রকম পরিবর্তন আসবে কিনা, বা আমাদের কর্মসূচি গুলোতে কি কোনো প্রভাব পড়বে কিনা? দেখুন, আমাদের নিরবিচ্ছিন্নভাবে আমরা যেটা এদেশের মানুষের মঙ্গল চাই, আমরা বারে বারেই বলি যে আমাদের সমসাময়িক সময় এবং আগামী দিনের যে বাংলাদেশ, আমাদের যে তরুণ প্রজন্ম, আমাদের পরবর্তী যে জেনারেশন, তারা যেন একটি গণতান্ত্রিক পরিবেশ, একটি নিরাপত্তামূলক ব্যবস্থা, যেখানে তাদের শিক্ষা এবং কাজের কর্মসংস্থানের ব্যবস্থা, এই বিষয়গুলো নিশ্চিত করা, এই কাজটা আওয়ামী লীগ এদেশের মানুষের জন্য তার প্রতিষ্ঠা থেকেই করে যাচ্ছে। একটি রাজনৈতিক দলের আদর্শ যে রাজনীতি, সেটা তো মানুষের কল্যাণে কাজ করা। রাজনৈতিকভাবে আমরা হয়তো এদেশের মানুষকে আমরা স্বাধীনতার দিকে উদ্বুদ্ধ করেছিলাম, একটি গণতান্ত্রিক সমাজ, একটি ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক রাষ্ট্র সমাজ আমরা চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম এই দেশটা যেন বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রতিযোগিতামূলকভাবে, এবং আমাদের যে পররাষ্ট্রনীতি বঙ্গবন্ধু স্বাধীনতার পর থেকে এই 18 মাস ছাড়া যেটা আমরা দেখেছি যে সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়। কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগকে, মুক্তিযুদ্ধকে খাটো করার জন্য আমরা যে ভারত বিরোধিতার যে রাজনীতি বা চর্চাটা আমরা দেখেছি, এটা কি শুধু রাজনীতির মধ্যে ছিল? সেটা তো আমাদের ক্রীড়াঙ্গনেও তারা আক্রমণ করেছিল। আজকে এই যে ওয়ার্ল্ড কাপ T20 ক্রিকেট হচ্ছে, বাংলাদেশ অংশগ্রহণ করতে পারছে না।
আমি বিভিন্ন সময়ে এই কথাগুলো বলেছি, যেহেতু আমি ক্রিকেটের সঙ্গে ছিলাম, খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত ছিলাম। এই ক্রিকেটটা বাংলাদেশের আমাদের বহুদা বিভক্ত যে আমাদের রাজনীতি, আমাদের সামাজিক অবস্থা, একমাত্র ক্রিকেটের কারণেই সমগ্র জাতি এক হয়ে যেত, এক কাতারে চলে আসতো। এবং এটা রাসেল শুধু বাংলাদেশে নয়, বহির্বিশ্বে আমাদের তরুণ প্রজন্ম যাদের জন্ম হয়েছে দেশের বাইরে, যখন সেখানে বাংলাদেশের দল খেলতে যেত, বাংলাদেশের জার্সি, বাংলাদেশের পতাকা, আমাদের সঙ্গীত নিয়ে তারা যেভাবে মাঠে হাজির হতেন, এবং আমাদের দর্শকরা, আমাদের বাঙালি জাতি, আমাদের বাঙালিরা যেহেতু আবেগপ্রবণ বেশি, দেশের প্রতি তাদের মমত্ববোধ বেশি, তারা ছুটি নিয়ে তারা কিন্তু মাঠে আসতেন। এবং সেই সময়টা আমি নিজে প্রত্যক্ষ করেছি। আমাদের সেই ছোট ছোট ছেলেরা, মেয়েরা, তারা তাদের প্রতিবেশী, তাদের সহপাঠী, তাদের বন্ধু, হয়তো সেই দেশের নাগরিক, তাদেরকে নিয়ে আসতেন। এই যে বাংলাদেশের প্রতি ইতিবাচক ভাবে বহির্বিশ্বে তুলে ধরার যে একটা প্রয়াস আমাদের ছিল, সেটাকে তারা টুটি চেপে হত্যা করতে চেয়েছিল। আজকে এই অবৈধ ফ্যাসিস্ট খুনিগুলো আরো যদি দীর্ঘদিন থাকতো, এই কাজটা আরো বেশি করে করত। আজকে যে বিশ্ব যে ক্রিকেটের আসরটা হচ্ছে, বাংলাদেশের পতাকা সেখানে, আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা সেখানে আজকে বাজানো হচ্ছে না। এটা আমাদের জাতির জন্য বড় কষ্ট, দুঃখের। ইউনূসের বাঙালি জাতির প্রতি আমি জানি না রাসেল কি কারণে এত ঘৃণা, কি কারণে সে বাংলাদেশকে, এই বাংলাদেশের খেটে খাওয়া মানুষ, প্রান্তিক পর্যায়ের মানুষগুলোকে ব্যবহার করে গিনিপেগের মতো তাদের উপর তার পরীক্ষা নিরীক্ষা করেই তো সে আজকে বিশ্বব্যাপী একটা পরিচিতি। এই যে কোটি কোটি মিলিয়ন তার আছে, এই অর্থ, এই যে উপদেষ্টাদের যে তাদের সম্পদ বিবরণী দেওয়ার কথা ছিল, সেখানে তারা দিতে চায়নি। তার মূল কারণ হচ্ছে ইউনূসের সম্পদ বিবরণী দিতে গেলেই তার বহির্বিশ্বে যে এত সম্পদ কোথার থেকে আসলো, সে কোন জায়গায় লাটসাপ, কোন জায়গার জমিদার, যে বা সে এমন কি ব্যবসা করেছে। গ্রামীণ ফোন তো আওয়ামী লীগের সময় অনুমোদন দিয়েছে। মুর্শেদ খান, বিএনপির, একটা মোবাইলের দাম ছিল ১.৫ লক্ষ টাকা, 1 মিনিট কল করতে 15 টাকা লাগতো। বঙ্গবন্ধু কন্যা দিয়েছিলেন যে আমাদের গ্রামীণ মহিলারা এই প্রথমত হলো সাধারণ মানুষের কাছে সহজলভ্য, মনোপলি ব্যবসাটা ভেঙে দেওয়া, এবং এর লাভ্যাংশ গ্রামের সেই প্রান্তিক মহিলারা পাবে, যারা সেই গ্রামীণ ব্যাংকের বিভিন্ন সমিতির সদস্য। কিন্তু ইউনূস তো সেই অর্থটা মেরে দিয়েছে টেলিনরকে নিয়ে। এবং এইবার সে ক্ষমতায় এসে সরকারের যে 25% শেয়ার ছিল, তার থেকেও শেয়ার বিক্রি করে সেই শেয়ার সে হস্তগত করেছে। তো যাই হোক, এই এখন আর তো ইউনূস চ্যাপ্টার আমরা চাইলেও শেষ করতে পারবো না, কারণ এই দেশটাকে জঙ্গিবাদের দিকে নিয়ে যাওয়া, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযোদ্ধাদেরকে যেভাবে এই 18 মাসে হেয় করেছে, এই যে আমাদের তথাকথিত ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইরা, তারা কি শুধু মবের ভয়ে তারা যে অ্যাঙ্কর বা যে অনুষ্ঠানগুলো প্রযোজনা করেন, বা কর্তৃপক্ষ এই ধরনের যারা মুক্তিযুদ্ধকে বিকৃত করার জন্য, শুধুমাত্র নিজেরা আলোচিত হওয়ার জন্য বা ইচ্ছাকৃতভাবে জামাতের এজেন্ডা বাস্তবায়নের জন্য এই কাজগুলো করে যেত, তাদেরকে নিয়ে এসে তারা যেভাবে আমাদেরকে মানসিকভাবে বাঙালি জাতিকে কষ্ট দিয়েছে। এবং এই যে আজকে মনে করি বিএনপি এই বিষয়গুলো থেকে তারা শিক্ষা নেবেন। তাদের সঙ্গে তো জামাত দীর্ঘদিন ছিল, এই 18 মাসে তারা আবার নতুন করে জামাতের ভিন্ন রূপটা দেখেছেন। এই ভিন্ন রূপ 71-এ আমরা দেখেছি। তারপরে এদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রছাত্রীরা শিবিরের যে ভয়ঙ্কর রূপ, খুনি, এরা যে কিভাবে কতটা হিংস্র হতে পারে,
সেটা তো আমরা দেখেছি। বিএনপি জানে না, ছাত্রদল জানে না, আমরা সেটা বলবো না। ছাত্রদলের কতজন তাদের হাতে নিহত হয়েছেন, ছাত্রদল কতটা ক্যাম্পাসে তাদের কাছে মার খেয়েছে, সেই পরিসংখ্যান তো আমাদের কাছে আছে। আমি মনে করি এই অবস্থা থেকে উত্তরণের জন্য তারা নিশ্চয়ই তারা একটা ভালো পদক্ষেপ নেবেন। তারা এই শুধু নিজেদের রাজনীতি নয়, মুক্তিযুদ্ধের প্রতি তাদের যে যদি সামান্যতম শ্রদ্ধাবোধ থাকে, তারা এই বিষয়গুলো সামনে নিয়ে আসবেন। রাজনীতি মানে কি? রাজনীতি মানে তো দেশকে এগিয়ে নেওয়া, দেশের মানুষকে সেবা দেওয়া। রাজনীতি মানে তো প্রতিহিংসা নয়। রাজনীতি মানে তো রাজনীতির নামে প্রতিপক্ষকে হত্যা করা, ঘায়েল করা, খাটো করা, তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া, এগুলো তো রাজনীতি নয়। অতীতে অনেক সময় এই চেষ্টা হয়েছে, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল। আমরা তো ফ্রিডম পার্টির যারা সেই আত্মস্বীকৃত খুনি, তাদেরকে রাজনীতি বাংলাদেশে করতে দেখেছি। মহান জাতীয় সংসদেও তাদেরকে পাঠানো হয়েছিল, এগুলোও তো আমরা দেখেছি। আজকে হাসনাত আব্দুল্লাহরা যেভাবে যাচ্ছে, যেভাবে যাবে, আমরা তো দেখেছি। এগুলো অতীতেও হয়েছে, অতীতের ধারাবাহিকতায় এগুলো চলছে। কিন্তু আমি আমার তরুণ প্রজন্মের কাছে বিশ্বাস রাখতে চাই, আস্থা রাখতে চাই। যেভাবে জাহানারা ইমামের নেতৃত্বে এদেশের ছাত্র সমাজ এগিয়ে এসেছিল, যেভাবে শাহবাগ জেগে উঠেছিল, আবারও এই বাংলায় এই তরুণরা মুক্তিযুদ্ধের চেতনায় একটি সুখী সমৃদ্ধশালী 30 লক্ষ শহীদ যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিল, যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, সেই বাংলাদেশ বিনির্মাণে এই তরুণরাই এগিয়ে আসবে। এই ইনান সাদ্দামরাই, এই ছাত্রলীগের আদর্শিক নেতারাই আমি বিশ্বাস করি, বা অন্যান্য গণতান্ত্রিক প্রগতিশীল মুক্তিযুদ্ধের পক্ষে যারা ছাত্র সংগঠন রয়েছে, যাদের বুকে আদর্শ রয়েছে, যারা এদেশের ছাত্রদেরকে সঠিক পথ নির্দেশনা দিতে চায়, আমি মনে করি এদের সকলের সম্মিলিত প্রয়াসে এই বাংলাদেশ আবারও মুক্তিযুদ্ধের চেতনায় ঘুরে দাঁড়াবে। আবারও শাহবাগে সেই জাহানারা ইমাম যে অগ্নিস্ফুলিঙ্গ এদেশের ছাত্র তরুণদের মধ্যে ঢুকিয়ে দিয়ে গিয়েছিলেন, সেটা নিবার কথা নয়। 30 লক্ষ শহীদের রক্ত বৃথা যেতে পারে না। 2 লক্ষ মা বোনের সম্ভ্রম আহাজারি, সেটা কিন্তু বিফলে যেতে পারে না। এই বাংলাদেশের মানুষ অস্ত্র হাতে দেশকে মুক্ত করেছে, পাকিস্তানিদেরকে পরাজিত করেছে, ভাষার জন্য রক্ত দিয়েছে। এদেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কোনো অবস্থাকে মেনে নিবে না, এবং এই কারণেই আবারও আমরা ঘুরে দাঁড়াবো। সেটা শুধু সময়ের অপেক্ষা মাত্র। আওয়ামী লীগ এদেশের রাজনীতিতে আছে, থাকবে। এই আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা যাবে না। আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো বারে বারে ধ্বংসস্তূপ থেকে জ্বলে উঠে। এইবারও আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধু কন্যার যে নির্দেশনা, আজকে বাংলাদেশের আনাচে কানাচে আওয়ামী লীগের নেতা কর্মীরা আবারও কিন্তু তারা দলীয় কার্যালয়ে যাচ্ছেন, 32-এ যাচ্ছেন, জানেন গেলে তাদের উপর আঘাত করা হবে, তারপরেও যাচ্ছেন। দলের বিভিন্ন জায়গায় কার্যালয়ে তারা পরিষ্কার করছেন। আমি মনে করি আমরা খুব অল্প দিনের মধ্যেই আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড আমরা শুরু করব, এবং সেদিকেই কিন্তু জাতি এটাই চায়। গণভোটের যে রায়, ভোটের মানুষের যে উপস্থিতি, এগুলো কিন্তু আওয়ামী লীগকে মানুষ চায়, সেটা খুব স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে। এই আহ্বান, এই অবস্থাকে উপেক্ষা করার কোনো সুযোগ আমি মনে করি বাংলাদেশে কারণে। ধন্যবাদ নাদেল ভাই। আমরা একেবারে লাইভের শেষ পর্যায়ে। আসলে বিএনপির জন্য আমার মনে হয় এই সময়টা সবচেয়ে কঠিন সময়। জুলাই সনদের নামে পাকিস্তান এবং তুরস্কের প্রেসক্রিপশনে যে তারা একটা গণভোট করেছে, এটার পক্ষে যাবে কি না যাবে, এই প্রশ্নটা খুবই এই মুহূর্তে খুব কঠিন বিএনপির জন্য। তারা এমন একটা পরিস্থিতি রয়েছে, তারেককে দেখেছি শুরু থেকে এটা নিয়ে মানে না একটা অবস্থান থাকলেও নির্বাচনের আগে এসে আবার সে হ্যাঁ বললো। তো এখন দেখা যায় সামনে বিএনপির অবস্থানটা কি দাঁড়ায়। আমরা একেবারে লাইভের শেষ পর্যায়ে রয়েছি। শেখ ইনান, যদি আপনি কিছু বলতে চান আমাদের দর্শকদের জন্য আজকের এই পরিস্থিতিতে,
আপনার যদি কোনো বক্তব্য থাকে। জি, ধন্যবাদ। দেখুন, আমি বলবো শুধু একটা কথাই, অস্থির হয় না, প্রস্তুত হন। ইতিমধ্যে মাননীয় নেত্রী দিক নির্দেশনা দিয়েছেন আমাদের সকল জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে যেখানেই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, তাঁতি লীগ, যুব লীগ, মহিলা আওয়ামী লীগ, আওয়ামী মৎস্যজীবী লীগ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, সাচিব কিংবা মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির কিংবা প্রগতিশীল রাজনৈতিক দলের যেখানেই অফিস রয়েছে, সকল অফিসগুলোই তো একদিন মব সন্ত্রাসের কারণে জিম্মি অবস্থায় ছিল। সেগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। যা আছে ধ্বংসাবশেষ। সেখানেই গিয়ে আমাদেরকে আবার নতুন করে এই জায়গাগুলোকে গড়ে তুলতে হবে এবং নতুন করে এই জায়গাগুলোতে অবস্থানের জানান দিতে হবে। এই চেষ্টা আমরা এখন থেকে করব। ফার্স্ট থিং। আর সেকেন্ড থিং হচ্ছে যে 5 আগস্ট 2024 যখন মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে শেখ হাসিনাকে জীবননাশের অপচেষ্টা করা হয় এবং শেখ হাসিনা জীবন পরম করুণাময়ের অশেষ সহমতে তিনি বেঁচে গিয়ে রক্ষা পান, সেই সময় কিন্তু আমাদের কাছে মনে হয়েছিল আওয়ামী লীগের মনে হয় সব শেষ হয়ে গেল, এরকম একটা মানে হায় হায় অবস্থা সারা দেশে কিন্তু পড়ে গিয়েছে। কি হবে কি হবে কি হবে? সেখান থেকে দেখেন আজকে 1.5 বছরে আওয়ামী লীগ যে আছে, আওয়ামী লীগ যে ভিজিবল, আওয়ামী লীগ যে দেশের কোটি কোটি মানুষের হৃদয়ে, দেশের 50 থেকে 60% মানুষের মনের মণিকোঠায় যে আজকে আওয়ামী লীগ ফিরে এসেছে, এটি কিন্তু সিগনিফিকেন্ট একটা বিষয়। সুতরাং মাত্র 1.5 বছরে আমরা এই অবস্থানে এসেছি। আর 6 মাস 1 বছর দেখেন না কি হয়, কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়। হিন্দিতে একটি কথা বলে, খেলতে হবে শুরুয়াত, খেলা মাত্র শুরু হয়েছে, খেলার এখনো কিছুই হয়নি, আসল খেলা সামনে রয়েছে। জাস্ট খেলার একটা ইউনুস চ্যাপ্টার আপাতত বিদায় হলো। ইউনুস কিন্তু থেমে থাকবে না, সে তার মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে তার বহির্বিশ্বের যে অপশক্তিগুলো রয়েছে তাদেরকে সাথে নিয়ে সে কিন্তু দেশ বিরোধী চক্রান্ত অব্যাহত রাখবে যতদিন ও বেঁচে থাকবে। শয়তান আবার দ্রুত মরেও না। সুতরাং এই জায়গা থেকে আমাদের কি ইউনুস বিষয়ে সতর্ক থাকতে হবে এবং ইউনুসের যে নতুন ভার্সন হয়ে আবার কেউ রাষ্ট্র চালায় কিনা সেটিও আমাদেরকে সতর্ক সজাগ দৃষ্টি রাখতে হবে। যদি কেউ ইউনুসের আপডেট বা ডিফারেন্ট ভার্সন হয়ে আমাদের উপরে আবারও দমন পীড়ন চালাতে যান, তাহলে ইউনুস হয়তো বা পার কোন রকমে পেয়ে গেলেও পেয়ে যাচ্ছে, তবে দিন শেষে আসল পার সে পাবে না। আপনারা কিন্তু আসল নকল কোনো পারই পাবেন না। জাস্ট এটুকু মনে রাখি। সবাইকে ধন্যবাদ। বিজয় আমাদের সুনিশ্চিত, শুধু সময়ের অপেক্ষা। একদম। আজকে আমরা একটা জিনিস দেখছিলাম এইনান, সেটা হচ্ছে 32-এ যারা শ্রদ্ধা জানাতে গিয়েছে তাদের মধ্য থেকে একজন নারীকে খুব হেনস্থা করছিল একজন, তার পাশাপাশি আবার পুলিশ ভ্যানে করে যাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে তাদের একজনকে মারধর করছিল, ক্যাপ মাথায় একটা ছেলে, ও নিজেকে সমন্বয়ক পরিচয় দিচ্ছিল। তো সেখানে কিছু লোকজন তাকে ঘিরে ধরে ভয়ঙ্করভাবে জবাবদিহি করলেন যে কেন আঘাত করা হলো, জয় বাংলা বলা কি নিষিদ্ধ কিনা, 32-এ আসা কি অপরাধ কিনা, এইরকম প্রশ্নের মধ্যে তাকে মানে রাখা হলো। এবং যারা প্রশ্ন করছিল আমি সেই মানুষগুলোকে দেখছিলাম, আপনি তাদেরকে দেখলেই বুঝবেন খুব সাদামাটা খেটে খাওয়া টাইপের মানুষ। তারা একজন রিক্সা শ্রমিক যারা সেখানকার, সেখানে পাশে যে ঝালমুড়ি বিক্রি করে একজন, তাকে দেখছিলাম পাশে দাঁড়িয়ে সে চিৎকার করে গালাগাল করতেছে মানে ওই ছেলেকে। তারপরে একটা পর্যায়ে ওকে দৌড়ানি দেওয়া হয় এবং ওই লোকজনই ওকে ধরে মারধর করে। তো এই পরিণতিটা আসলে প্রত্যেকের জন্য অপেক্ষা করছে যারা মনে করছেন 32 নিশ্চিহ্ন হয়ে গেছে, আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে গেছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিশ্চিহ্ন হয়ে গেছে। যারা এই কি বলে যে একটা বাবলের মধ্যে রয়েছেন তাদের ভ্রম দ্রুত ভাঙুক এইটুকু প্রত্যাশা করি, কারণ আপনার জীবনের নিরাপত্তা আমরা কামনা করি। বাংলার গণমানুষ এইরকম ভাবে আপনাদেরকে প্রত্যুত্তর না দেখ যাতে আপনার আগামী 14 পুরুষ পর্যন্ত ভয় পাবে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলতে। সেই পরিস্থিতি না হোক, আমরা সেটা প্রত্যাশা করি। আপনাদের শুভবুদ্ধির উদয় হোক সেই জায়গা থেকে। নাদার ভাই, আজকে আরো অনেকগুলো প্রশ্ন ছিল, সেই চুক্তির প্রশ্নটাকে এড়িয়ে গেলাম, যেটা নির্বাচনের 3 দিন আগে যেটা ইউনুস করলেন। আমার মনে হয় বাংলাদেশের কফিনের সর্বশেষ তার মারা